আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে দুর্বার রাজশাহী দলকে একটি দুর্বল দল বলা হলেও তারা এবার সেই দুর্বল উপাধির প্রতিবাদ করতে অথবা জবাব দিতে আস্তে আস্তে তারা কিছু বড় বড় ক্রিকেটারকে তারা তাদের দলে ভেড়াচ্ছে। এর মধ্যে বিশেষ করে এই বিষয়টি হচ্ছে বিদেশি ক্রিকেটার কেন্দ্রিক, কারণ লোকাল 14 জন ক্রিকেটারকে তারা তাদের দলে অলরেডি ভিড়িয়ে ফেলেছে। এখন আর তাদের কাছে স্কোপ নেই, যদিও তারা বলছে যে তারা আরও কিছু লোকাল ক্রিকেটারকে দলে ভেড়াবে। সেটা বাদ দিলাম, বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে তারা মূলত সাদ নাসিম এবং লাহিরুসামারা কোনকে দলে ভিড়িয়েই কিন্তু মূলত সমালোচনা তাদের দিকে এসেছিল। এবার সেই সমালোচনাকে তারা কাটিয়ে ওঠার জন্য মোট 5 জন বিদেশি বড় মানের ক্রিকেটারের সাথে কথা বলছে। এছাড়াও আরও 2 জন ক্রিকেটারের সাথে অলরেডি তারা কথা বলে ফেলেছে, সেটি হচ্ছে বেনি হাওয়েল এবং ফকর জামান। এর মধ্যে বেনি হাওয়েলের সাথে চুক্তিটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে, যদিও এখানে খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স এখানে ঝামেলা করার চেষ্টা করছে, তারাও নেওয়ার চেষ্টা করছে। দেখা যাক শেষ পর্যন্ত বেনি হাওয়েল কারণে। আর ফকর জামানের যে বিষয়টা, ফকর জামান হয়তো বা শেষ পর্যন্ত আসন্ন বিপিএলে নাও আসতে পারে দুর্বার ছেড়ে খেলতে, যার কারণে তারা ফকর জামানের বিকল্প হিসেবে তারা একজন নিউজিল্যান্ডের ওপেনার টপ অর্ডার ব্যাটসম্যানকে তারা চেষ্টা চালাচ্ছে দলে নেওয়ার জন্য। এছাড়া আরও 4 জন ক্রিকেটারের সাথে যোগাযোগ করছে। এর মধ্যে একটি নাম এখন পর্যন্ত তারা ফাইনাল করে ফেলেছে, যেটার ঘোষণা খুব শীঘ্রই আসবে। সেটি হচ্ছে তারা তাদের দলের পেস শক্তিটা বাড়ানোর জন্য ওমানের লেফট আর্ম পেসার বিলাল খানকে দলে ভেড়াচ্ছে। বিলাল খানকে যারা চেনেন না, ওমানের হয়ে সে এখন পর্যন্ত 49টি ওডিআই এবং 79টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। এর চেয়েও বড় কথা হচ্ছে সে বিলাল খান আরও বেশি পরিচিত হয়েছে গত বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলে। গত বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলে সে 13 ম্যাচে 15টি উইকেট শিকার করেছিল 7.93 ইকোনমি রেটে, 24 রানে 3টা তার বোলিং বেস্ট। এবং গত বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিল এবং বিপিএলের সর্বোচ্চ 5 জন টপ 5-এর মধ্যে 5ম অবস্থানে ছিল। সেই বিলাল খানকে আসন্ন বিপিএলে কোনো দল রিটেন করে নিয়ে বা ডিরেক্ট সাইনিং না করাতে আমি খুব অবাক হয়েছিলাম। এবার যাক সেই যে অভাবটা সেটা ঘুচাতে পারবে দুর্বার রাজশাহী দল, তারা তার সাথে যোগাযোগ করেছে, ডিল হয়তো বা ডান হয়ে গেছে, এখন ঘোষণা আসা বাকি বিলাল খানেরটা। বিলাল খান এছাড়াও 49টি ওডিআই ম্যাচে 101টি উইকেট শিকার করেছে, টি-20 ইন্টারন্যাশনাল 79টি ম্যাচ খেলে 110টি উইকেট শিকার করেছে মাত্র 6.78 ইকোনমি রেটে। তাই এরকম একটা প্লেয়ার, যেটা অনেকে বলতে পারে যে ওমানের প্লেয়ার, তাকে নিয়ে তো মাতামাতির কি আছে। মূলত ওমানের প্লেয়ার হলেও ওমানের এইসব প্লেয়াররা কিন্তু বড় মঞ্চ পেলে কিন্তু নিজেদেরকে উজাড় করে দেয়, যেটার প্রমাণ হচ্ছে গত বিপিএলে বিলাল খান 13 ম্যাচে 15টি উইকেট শিকার করেছে, চট্টগ্রামে লিডিং উইকেট টেকার হয়েছে। তো আমি মনে করি যে বিলাল খান ভালো একটি চয়েস হয়েছে আসন্ন বিপিএলে দুর্বার রাজশাহী দলের পেস শক্তি বাড়ানোর জন্য। এবং তাসকিন আহমেদকে যে সাপোর্ট দিয়ে যাবে প্রতি ম্যাচে সেটা হচ্ছে বিলাল খান, কারণ তাসকিন আহমেদ একজন রাইট আর্ম পেসার, একজন লেফট আর্ম পেসার হিসেবে তারা বিলাল খান দুর্দান্ত হয়েছে এবং দ্রুত গতিতে সে বলও করতে পারে। তারপর এই তো গেল বিলাল খান, এছাড়া আরও 4 জন ক্রিকেটারের সাথে তারা যোগাযোগ করছে। এর মধ্যে সবগুলো ফাইনাল হবে না, 2-1টি ফাইনাল হতে পারে। এর মধ্যে প্রথম যে নামটি সেটি হচ্ছে টম ব্রুস, নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান টম ব্রুস। সেও গত বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিল। মূলত ফকর জামানের বিকল্প হিসেবে টম ব্রুসের সাথে যোগাযোগ করছে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট। টম ব্রুস গত বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলে 9 ম্যাচে 278 রান করেছিল, 46 এভারেজ, 128 স্ট্রাইক রেটে 2টি 50 দেখা সে পেয়েছিল। চট্টগ্রামের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিল খুব সম্ভবত গত বিপিএলে। এছাড়াও টম ব্রুস এখন পর্যন্ত 17টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে। পরবর্তী ভালো সুবিধা করতে পারেনি, 17 ম্যাচে মাত্র 279 রান করেছিল, 18 এভারেজ এবং 22 স্ট্রাইক রেট, যার কারণে পরবর্তীতে তাকে আর বিবেচনা করা হয়নি নিউজিল্যান্ড জাতীয় দলের জন্য। আর সে এখন পর্যন্ত অনেকগুলো টি-20 ম্যাচ খেলেছে, ডোমেস্টিক ফ্রাঞ্চাইজ ম্যাচ 129টি টি-20 ফ্রাঞ্চাইজ ম্যাচ খেলেছে, সেখানে সে খুব বেশি সমাদৃত, যেখানে তার রান সংখ্যা হচ্ছে প্রায় 3000 রান করেছে, 28 এভারেজের সাথে 141 স্ট্রাইক রেটে ব্যাট করে, যার কারণে মূলত গত বিপিএলে তাকে দলে ভেড়িয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার আসন্ন বিপিএলে ফকর জামানের বিকল্প হিসেবে দুর্বার রাজশাহী ফ্রাঞ্চাইজি তাকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। তারপর টম ব্রুসের পর তাদের আরও একটি শিকার হতে যাচ্ছে শ্রীলঙ্কান লেগ স্পিনার দুশান্ত হেমন্ত, যারা গত ইমার্জিং এশিয়া কাপ গত মাসে যেটা শেষ হয়েছে সেটিতে যারা নজর রেখেছেন তারা জানেন যে শ্রীলঙ্কার হয়ে 5টি ম্যাচ খেলেছিল এই দুশান্ত হেমন্ত, এবং গত এই যে এসএসসি ইমার্জিং এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারী ছিল, 5 ম্যাচে 15টি উইকেট শিকার করেছিল, দুর্দান্ত বল করেছিল, 8.66 ইকোনমি রেটে। একটি ম্যাচে সে 6টি উইকেট শিকার করেছিল 23 রান দিয়ে। সেই দুশান্ত হেমন্তকে দলে ভেড়ানোর চেষ্টা করছে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট, হয়তোবা সেটা হয়েও যেতে পারে। দুশান্ত হেমন্ত শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত 5টি ওডিআই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, যেখানে 39 রান করেছে এবং 2টি উইকেট শিকার করেছে। এছাড়া 65টি ফ্রাঞ্চাইজ টি-20 ম্যাচ খেলে এখন পর্যন্ত সে 703 রান করেছে, 123 স্ট্রাইক রেটে, পাশাপাশি বোলিংয়ে 60টি উইকেট শিকার করেছে। খুব সম্ভবত ইকোনমি রেট হচ্ছে 6.43। তার খুবই চিপেস্ট ইকোনমি রেটে সে বল করে, লেগ স্পিনার একজন।
এরকম একজন বলার খুব দরকার মূলত এই দলটির জন্য। যদিও এই দুর্বার দলের মধ্যে হাসান মুরাদের মতো লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আছে যে বর্তমান জাতীয় দল হয়ে খেলছে, তারপরও এই যেহেতু একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আছে, তার সাথে একটা লেগ স্পিনার হলে কিন্তু ভালো হয়। দুশান হেমন্তের সাথে যদি চুক্তিটা ফাইনাল হয়েছে তাহলে সেটা দুর্দান্ত হবে দুর্বার দলের জন্য, তাদের স্পিন শক্তিকে বাড়ানোর জন্য। এছাড়াও কিন্তু দুশান হেমন্তের বিপিএল খেলার অভিজ্ঞতা আছে। গত বিপিএল সে সিলেট স্ট্রাইকার্স 2 ম্যাচ খেলে 3টি উইকেট শিকার করেছিল 5.5 কম ইকোনমি রেটে। তো আমি মনে করি দুশান হেমন্তা বাংলাদেশের প্রেক্ষাপটে তো খেলে গিয়েছে, তার একটা ভালো অভিজ্ঞতা আছে। এছাড়াও তারা আরেকজন ক্রিকেটারের সাথে যোগাযোগ করছে, আরো একজন না আর দুজন ক্রিকেটারের সাথে যোগাযোগ করছে। এর মধ্যে একটা হয়তো বা হবে না, সেটা হচ্ছে মার্টিন গ্যাপটিল, তার সাথে কথাবার্তা চলছে। সেই কথাবার্তাটার সামনে এগোচ্ছে না, কারণ ওই একই সময়ে সুপার স্ম্যাশ ট্রফি আছে নিউজিল্যান্ডের, তাদের টি-20 টুর্নামেন্ট সুপার স্ম্যাশ খুব সম্ভবত। সেই সুপার স্ম্যাশে তার খেলার জন্য সে মূলত বেশি টাকা পারিশ্রমিক দাবি করছে, যার কারণে তার যে সে প্লেয়ার্স ড্রাফটে যেই তার যে ভিত্তিমূল্য রেখেছিল তার 3 গুণ প্রাইস চাচ্ছে, যার কারণে তার সাথে ডিলটা ফাইনাল হচ্ছে না। যদিও দুর্বার ম্যানেজমেন্টের খুব একটা ইচ্ছে মার্টিন গ্যাপটিলকে দলে ভেড়ানোর, তবে এখন পর্যন্ত সে যতটুকু জানিয়েছে সুপার স্ম্যাশের পাশাপাশি 2-3 ম্যাচের জন্য সে আসতে চায়, যেটার জন্য প্রচুর $70,000 সে দাবি করছে, যেটা বাংলাদেশি টাকার প্রায় 80 লক্ষ টাকার উপরে। যার কারণে মার্টিন গ্যাপটিলকে হয়তো বা দুর্বার ম্যানেজমেন্ট নিবে না, আমার মতে নেওয়া উচিত না। এই বয়সে এসে 38 বছর বয়সে এসে তার এই 3 ম্যাচের জন্য $70,000 দাবি করা খুবই হাস্যকর বটে। আর আরেকজন সর্বশেষ ক্রিকেটার হচ্ছে পাকিস্তানি টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ হারিসের সাথে যোগাযোগ করছে। মোহাম্মদ হারিস বিপিএলে তার খেলার অভিজ্ঞতা আছে, গত বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এসেছিল, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এনওসি না পাওয়াতে সে পরবর্তীতে দেশে ফিরে যায়। এর আগের বিপিএলে 2023 বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিল, সেই বিপিএলে 4 ম্যাচে 63 রান করেছিল 134 স্ট্রাইক রেটে, এভারেজটা খুবই কম 15। এবছর পিএসএল এ সে খেলেছে 10টি ম্যাচ, 10 ম্যাচ 142 রান করেছে, এখানে এভারেজটা কম 15 মাত্র এভারেজ, স্ট্রাইক রেট ভালো 132। এছাড়া মোহাম্মদ হারিস এখন পর্যন্ত খুব সম্ভবত 6টি ওডিআই এবং 9টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, আর 90টি ফ্রাঞ্চাইজ টি-20 ম্যাচ খেলেছে, যেখানে তার রান সংখ্যা হচ্ছে 1932 রান, এভারেজ 23, স্ট্রাইক রেট 145। এখন দেখার বিষয় মোহাম্মদ হারিস কি আসে কিনা। এখন আমার যে মতামত বা আমি যতটুকু বুঝতে পারছি, যতটুকু অনুধাবন করতে পারছি, সেই অনুধাবন হিসাবে যেটা বোঝা যাচ্ছে বিলাল খান তো ফাইনাল হয়ে গিয়েছে। এর পাশাপাশি যে নতুন 4টি নাম শোনা যাচ্ছে, এর মধ্যে টম ব্রুসের বিষয়টা খুবই সিগনিফিক্যান্ট। টম ব্রুস আসলে ভালো হয়, গত বিপিএলে চট্টগ্রামের হয়ে ভালো খেলে গেছে, বাংলাদেশের যে কন্ডিশন সেটা সে আজ করতে পেরেছে, আজ করে গত বিপিএল ভালো করেছে। টম ব্রুসকে তার আনার একটা জোর সম্ভাবনা রয়েছে। দুশান্ত হেমন্ত আসতে পারে, এই দুটি নাম। মোহাম্মদ হারিস আর মার্টিন গ্যাপটিলের ডিলটা হয়তোবা ডান হবে না। এর পাশাপাশি বেনি হাওয়েলের যে ডিলটা এখন পর্যন্ত কেন ঝুলে আছে, যেটার ঘোষণা খুব শীঘ্রই আসার কথা ছিল, এখন পর্যন্ত সেটা ফাইনাল ঘোষণা আসছে না। আর ফাকার জামানেরটা এখনো ঝুলে আসে। যদি দেখা যায় যে ফকর জামানের পরিবর্তে কিন্তু তারা টম ব্রুসের সাথে যোগাযোগ করছিল, যদি ফকর জামানেরটা ফাইনাল হয়ে যায় সেক্ষেত্রে টম ব্রুস আসবে কিনা, বা যদি দুইজনই রাজি হয়ে যায় সেক্ষেত্রে তারা কি করবে, সেক্ষেত্রে হয়তো মোহাম্মদ হারিসকে তারা ডিলটা তারা ডান করবে না, অথবা তার সাথে কথা আগাবে না। আর ফকর জামান আমি যতটুকু জানি যে আইএল টি-20 সে দল পেয়েছে, এখন যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি আইএল টি-20 তার পারমিশন দেয়, সেক্ষেত্রে কিন্তু যদি বিপিএল সে আসতে চায় সেক্ষেত্রে 3-4 ম্যাচের জন্য আসতে পারে বিপিএল এর শুরুর দিকে। আর যদি তাকে আইএল টি-20 জন্য পারমিশন না দেওয়া হয় সেক্ষেত্রে পুরো বিপিএল আসতে পারে, কিন্তু এটা ফকর জামানের বিষয়টা যতটুকু বোঝা যাচ্ছে নাও আসতে পারে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কথা কতটুকু গিয়ে আগে বেড়ায়। এখন পর্যন্ত 7টা বড় ক্রিকেটারের নাম সামনে এসেছে, যদি 4টা ভালো বিদেশি তারা আনতে পারে তাদের দলটা কিন্তু অনেক সমৃদ্ধ হয়ে যাবে, যেটা নিয়ে আমি খুব এর আগের ভিডিওটাতে বলেছিলাম, দুর্বার দলের ভিডিওতে, যে তারা যদি 4টা ভালো ক্রিকেটার আনতে পারে তাহলে এই দলের চেহারাই পরিবর্তন হয়ে যাবে। তখন লোকালদের মধ্যে যে একটা দুর্বলতা আছে কিছু ক্রিকেটারের ক্ষেত্রে, সবগুলো ক্রিকেটারের ক্ষেত্রে না, ওই দুর্বলতাটা তারা বিদেশি ক্রিকেটারদের দিয়ে পূরণ করতে পারবে। তো এই হচ্ছে দুর্বার দলকে নিয়ে আমার আপডেটটি জেনে, তথ্যটি জেনে আপনাদের কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।